স্বাগত বাংলাদেশ এখনে, আপনাদের সঙ্গে আছি আমি অনুপম দেব এবং আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং দি নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক এম এ আজিজ। স্বাগত আপনাদেরকে স্টুডিওতে। আমরা আজকে বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশন চ্যানেলগুলোতে যে প্রধান সংবাদ হিসেবে প্রচার করা হচ্ছে সেটি হচ্ছে আরো একজন ব্লগার খুন হয়েছেন রাজধানীর খিলগাঁওয়ে, এবং এই নিয়ে পরপর 5 জন ব্লগার খুন হলেন এবং 6 জন, হ্যাঁ বলতে গেলে একই রকম ভাবে, যদিও আগে যারা ছিলেন সবাইকে রাস্তায় প্রকাশ্যে খুন করা হয়েছিল, এবার বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়েছে এবং কারোরই কিন্তু এখন পর্যন্ত হত্যাকারী কারা সেই বিষয়ে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি, যদিও ধারণা করা হচ্ছে যে এর পেছনে জঙ্গিরা আছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই আছে। আসলে কি তাই? খুব খুব কঠিন প্রশ্ন, উত্তর তো খুব সহজ নাই। হ্যাঁ এবং না এর মাঝামাঝি কি উত্তর আছে? কোনো সহজ নাই। একসময় আজিজ ভাইদের সাংবাদিকতার গুরু নির্মল সেন একটা বিখ্যাত উক্তি করেছিলেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এই চলতি বছরেই আপনার সেই অভিজিৎ দিয়ে শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি বইমেলা চলাকালীন সময়, এ পর্যন্ত চলতি বছরই 4 জন মারা গেলেন। খুবই দুঃখজনক ঘটনা। আমার মাঝে মাঝে মনে হয়, জানি না আজিজ ভাই কি বলবেন, মাঝে মাঝে মনে হয় আমরা কি আসলে এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি? আমরা অনেক কিছুতে এগোচ্ছি বলছি, সত্যি সত্যি এগোচ্ছি, কিন্তু পিছানো এই কারণে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষের ছাত্র হই তখন শুনতাম আহমেদ শরীফ স্যার প্রতিদিন বিকেলবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তিনি একটি গাছের তলে বসে নানান রকম বিষয়ে মুক্ত মন নিয়ে কথা বলতেন। তো ডক্টর আহমেদ শরীফ স্যার যদি এখন বেঁচে থাকতেন, আমি জানি না তার পরিস্থিতি কি দাঁড়াতো। ডক্টর হুমায়ুন আজাদ, ঠিক যেভাবে হুমায়ুন আজাদকে হত্যা করা হয়েছে, যেইভাবে ঘাড়ে মুখে যেইভাবে হত্যা করা হয়েছে, সর্বশেষ নিলয় নীল নামে সে পরিচিত। অভিজিৎ তো একই জায়গায় নিহত হয়েছিলেন, কাছাকাছি জায়গায়, এবং নিলয় নীলও কিন্তু সেই একইভাবে তাকে হত্যা করা হয়েছে। আমার একদম বুঝতে বাকি থাকে না এবং সবারই বুঝতে বাকি থাকে না যে এই হত্যাকারীরা কিন্তু ওই একই গোষ্ঠীর। কিন্তু তাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করা সম্ভব হচ্ছে না কেন? এখন আজকের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে যেই দক্ষতার প্রয়োজন, যেভাবে এটাকে আমি যাকে বলি ইংরেজিতে কম্পিটেন্সি, যে কম্পিটেন্সি, সেটা কিন্তু নানা সময় ব্যত্যয় আছে, এই বিচ্যুতিগুলো আছে। কিন্তু আপনার কাছে আসলে আমি সুনির্দিষ্ট জানতে চাচ্ছিলাম যে আপনি আজকে এই বিষয় নিয়ে কথা বলছেন আমাদের টক শোতে, আপনি কি নিরাপদে বাসায় যাবেন এইটুকু আপনার আত্মবিশ্বাস আছে? মনে হয় না, আমার সেই আত্মবিশ্বাসের বিষয় না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের, আমি তো নির্মল সেনের কথা বললাম, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আমি তো আপনার নিচে আমার শারীরিক অসুস্থতার কারণে মারা যেতে পারি, সেটা ভিন্ন। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি এই শুধু এই বিষয় নিয়ে যতটা জটিল বলা হবে, ব্যাপারটা কিন্তু ওই আঙ্গিকে না। আপনি সারা পৃথিবীতেই, আপনি আমেরিকাতে প্রতি 40 সেকেন্ডে একজন করে শিশু অপহৃত হয়। পৃথিবীটা তো নানান রকম জটিল পরিস্থিতি যাচ্ছে এবং সারা পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটছে। আমাদের যে জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকারের যে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্সের ক্ষেত্রে আমি মাঝে মাঝে দেখি, যখন যেমন এই নিলয় নীল যখন ইয়েতে গিয়েছিল, তাকে যখন হুমকি দেওয়া হচ্ছে, পুলিশের কাছে গিয়েছিল, তখন সেই 21শে আগস্টে গ্রেনেড হামলার পরে আব্দুল জলিল সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন রমনা থানা থেকে একেবারে মতিঝিল থানা থেকে রমনা থানা, এই যে লেফট রাইট করে বেড়াতে হয়েছে, একই পরিস্থিতি আমরা দেখলাম নিলয় নীলের ক্ষেত্রে। আমি যদি আপনার কাছে একটু যাই, আমরা কিন্তু একই বিষয়ে দেখেছি যে সুভাষদা যে বিষয়টা তুলছিল, শিশু নির্যাতন যখন হয়েছিল, রাজনকে যখন মারা হলো, তারপরে কিন্তু মামলা নিতেও অনেক ঝামেলা হয়েছিল। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান পরিস্থিতি সেটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু অবনতি ঘটেছে। কারণ আপনি লক্ষ্য করেন, অপহরণ, শিশু, আপনারা দেখেন এই সিলেটের কথা বললেন, আমরা এখানেই যদি শুধু একটু দেখি যে সিলেটে প্রকাশ্যে ছেলেটাকে প্রায় 24 ঘন্টা
মতো 18 ঘন্টার মতো অত্যাচার করে মারা হলো, সেখানে অনেক লোক দেখছে, কেউ ঠেকাতে আসে নাই। এটার কারণ হচ্ছে ওই ফ্যামিলিটা কিন্তু ওখানে খুব শক্তিশালী এবং প্রভাবশালী ছিল, তাদের বিরুদ্ধে কেউ কিছু বললে সাহস পায় নাই। কিন্তু পাশেই অল্প দূরে থানা ছিল, সেখান থেকে পুলিশ কিন্তু দেখেন, পুলিশের তো সোর্সও থাকে, কিন্তু তারাও আসেনি। পরে দেখা গেল যে পুলিশের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, আমরা শুনলাম পেপার পত্রিকায় এসেছে যে 10 লাখ টাকা আপনার চুক্তি হয়েছে যে তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হবে এবং তার অর্ধেক পেমেন্টও করা হয়েছে। কিন্তু ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে তাকে যারা হত্যা করেছে তারা এখন, এটা আমরা আপনার সামাজিক মাধ্যমে এটা যখন ছবি চলে আসছে এবং পরে যখন ইলেকট্রনিক মিডিয়া আসছে তখন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে কেস নিতে কিন্তু ঢিলেঢালা করছে, মানে এটা সামাজিক চাপে নিয়েছে, সামাজিক চাপে কেস নেয় নাই। এরপরে আসলো তদন্ত, না গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। তদন্তর সময়ে আপনার পুলিশ কিন্তু তদন্ত কিন্তু স্পিড আপ করছে না। তখন কিন্তু এসআই এবং 2 জনকে যারা তদন্তের দায়িত্বে ছিল, গভর্নমেন্ট কিন্তু তাদেরকে সাসপেন্ড করেছে। এখন আপনি দেখেন খুনি সৌদি আরবে ধরা পড়েছে, প্রাইম মার্ডারার, তাকে আনার চেষ্টা করা হচ্ছে, এখানে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু পুলিশের ব্যাপারে সাসপেন্ড তো কিছু না, কিছু সময়ের জন্য পুলিশের যে স্টাইলের সাসপেন্ড, কিছুদিনের জন্য ছুটি দেওয়ার মতো। পুলিশের ব্যাপারটা কিন্তু খুব গৌণ করে দেখা হচ্ছে, অথচ তাদেরকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় না অপরাধের কারণে। ওই কথাটাই আমি বলতে চাচ্ছি। যেমন গত সপ্তাহের আপনার টিআইবি রিপোর্টে বলা হয়েছে পলিটিশিয়ান এবং আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে এদেশের সর্ব 1 নম্বর দুর্নীতিবাজ। তো এখন আপনি যদি, যারা আইনের শাসন কায়েম করবে, যারা এদেশে পলিটিশিয়ান আইন প্রণয়ন করবে, আইনের শাসন কিন্তু এটা বাস্তবায়ন করবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী। এখন দুইটাই যদি দুর্নীতিবাজ প্রথম হয়, তাহলে আইনের শাসনটা কে? আমরা আবারও দ্বিতীয় প্রশ্ন আসছে, আপনি যে ব্লগার হাতার উত্তর, আচ্ছা ঠিক আছে, আপনি ব্রেকে যাবেন। আমরা একটা ছোট একটা বিরতি নিয়ে তারপরে আলোচনায় আসছি, আবার আপনার কাছে আসছি। নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরছি 50 সেকেন্ড পর। বাংলাদেশ এখন স্বাগত আরো একবার। দাদা, আপনি বলছিলেন যে সবাই জানে এবং তারা মোটামুটি চিহ্নিতই, জানাই আছে যে কারা এটার পেছনে আছে এবং সেটা একটি জঙ্গি গোষ্ঠী। তো সেই ক্ষেত্রে আমরা জঙ্গি গোষ্ঠী একসময় শুনেছিলাম যে নির্মূল হয়ে গেছে, এবং তারপরে আমরা দেখলাম আবার জঙ্গি গোষ্ঠী উত্থান ঘটেছে এবং তারা ব্লগারদের হত্যা করছে, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যা করছে। এবং সেটা কিন্তু আমরা সেই গণজাগরণ মঞ্চ যখন শুরু হয়েছিল কাদের মোল্লার ফাঁসির রায়ের আগে থেকেই, তখন থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক সময় পেরিয়ে গেছে, 2 বছর পেরিয়ে গেছে। আমরা কিন্তু দেখছি যে সরকার ক্রমশই বা আইন শৃঙ্খলা বাহিনী ক্রমশই তাহলে হার মানছে তাদের কাছে। আপনি আজকে দেখেন, আজকে কিন্তু জঙ্গি গোষ্ঠীর একজন নেতাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে লালবাগের থেকে। সেটা এটার সাথে সংশ্লিষ্ট না হলেও আগের থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে একেবারে যে ভূমিকা নাই, এটা বলা ঠিক নয় এবং আমি এটার সাথে একমত নাই কখনোই। কিন্তু যেই দক্ষতার প্রয়োজন, আমি যেটা বারবার বলছি, কেননা এই জঙ্গি গোষ্ঠী যারা এই কাজগুলো করছে তারা কিন্তু নানান কৌশলে করছে, এবং যেভাবে তাকে ফলো করা হচ্ছে, যেভাবে নিলয়কে ফলো করা হয়েছে কয়েকদিন যাবত, এবং যে কারণে সে থানায়, কিন্তু দাদা এটা টপ প্রায়োরিটি না, এটা তো বোঝা যাচ্ছে। কারণ নিলয় একজন ব্লগার, তার আগে আরো 4-5 জন ব্লগার খুন হয়েছে। নিলয় একই ধরনের অভিযোগ নিয়ে, একই ধরনের ভয় নিয়ে পুলিশের কাছে গিয়েছিল, পুলিশ এটা পাত্তা দেয়নি। এর মানে সরকারের উচ্চ পর্যায় থেকে টপ প্রায়োরিটি দেওয়া হয়নি সেটিকে। না না, এইভাবে বলা মনে হয় সমীচীন না। উচ্চ পর্যায় থেকে তো সিদ্ধান্তই যে জঙ্গিবাদের সঙ্গে যারা যারা যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে থানার পুলিশের কিভাবে সাহস হয় তাকে বলার যে আপনি দেশ ছেড়ে চলে যান? এখানে তো ব্যত্যয় ঘটে আছে, এবং সর্বক্ষেত্রে যে হচ্ছে না কার্যকরী, এটা তো প্রমাণ। এবং আপনি যদি আজকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার যে ব্যাপারটি প্রসঙ্গক্রমে চলে আসে, আপনি যখন এই আগস্ট মাসে যখন শেখ রাসেলকে হত্যা করা হয়, বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে, শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিচার করা যাবে না, সেটা আপনি সংবিধানে সংযোজন করেছিলেন। অতএব এই যে মনস্তত্ত্বের যে ব্যাপারটি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানি না এই প্রসঙ্গে কথাটা বলা কতটা যৌক্তিক হচ্ছে, কিন্তু আমি এটুকু মনে করি যে এইভাবে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা এক সময় পেয়েছে, মানে একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল, সেটার কথা বলছেন। এবং এইটার থেকে আপনার উদ্ধার পেতে গেলে সকলের মিলে অংশগ্রহণ করা প্রয়োজন। সরকারি দল, বিরোধী দল, যারা এই অর্থে কিন্তু কাজ করুক না কেন, কিন্তু একটা ব্যাপারে কিন্তু ঐক্যমত হতে হবে যে এই জঙ্গি গোষ্ঠীকে আমরা প্রশ্রয় দেব না। আমি একটু এই বিষয়ে আজিজ ভাইয়ের কাছে যাই যে আমি কিন্তু আশঙ্কা দিয়েছি। ঐক্যমতের কথা বলছেন, জামায়াতে ইসলামের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আছে যে তারা এই ধরনের ঘটনায় ইন্ধন দিয়ে থাকে, কিন্তু আমরা সরকারকে আসলে সেই বিষয়ে খুব একটা সক্রিয় হতে দেখছি না এখন পর্যন্ত। না, জামাত ইসলাম ধরেন আন্দোলনের সময় তারা যেহেতু একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, ধরেন 5ই জানুয়ারির নির্বাচনের আগে পরে তাদের একটা আন্দোলনে মুখ্য ভূমিকা ছিল।
এবং সেখানে জ্বালাওপোড়া তো হয়েছে, আপনি তো জানেন। সেখানে হয়তো তাদেরকে এই ধারণাটা এটা করা হয়। কিন্তু এই যে ধরেন এখন যে আপনার যে ব্লগার হত্যা হচ্ছে, এটা কিন্তু মেইনলি একদম ভিন্ন নেচারের সন্ত্রাসীদের কল্পনা করা হচ্ছে আগের থেকেই। কিন্তু আজকে প্রায় 6টা ব্লগার মারা গেছে, সেখানে কিন্তু জামাত ইসলামকে ডাইরেক্টলি ইন্ডিকেশন আমি সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকেও আমি কিন্তু শুনিনি। যেমন জেএমবি টেমবি এদেরকে আমি শুনতে পেয়েছি। তো আমার বক্তব্য হচ্ছে যে পুলিশ কেন এই 6টা ব্লগার মারা গেল, একজনের কোনো আপনার প্রত্যেকটা প্রায় 3টে 4টে ব্লগার কিন্তু পুলিশের কাছে তারা বলেছে, তাদের নিরাপত্তার কথা বলেছে, তারা বুঝে ফেলেছে যে আমরা আক্রান্ত হতে যাচ্ছি, পুলিশকে বলা হয়েছে, কিন্তু পুলিশ তার নিরাপত্তা দিতে পারেনি। এবং আপনার এই জন্যই বলছি যে আপনার যে যারা সন্ত্রাসীরা এটা মারছে, বিশেষ করে আমরা তাদের সন্ত্রাসী যারা মেইনলি আপনার এখনো বলবো যে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করে। এখন তো আন্ডারগ্রাউন্ডে আপনার পলিটিক্যাল পার্টি আসলে খুবই কম, এখন যারা মৌলবাদী টাইপের তাদের আন্ডারগ্রাউন্ডে আছে সন্ত্রাসী, জঙ্গিবাদী টাইপের, তাদেরকে কিন্তু ধরাও হচ্ছে, নির্মূল করাও হচ্ছে। কিন্তু এখনো এই সে টাইম টু টাইম যে হত্যাগুলি হচ্ছে, এতে প্রমাণিত হচ্ছে যে তারা কিন্তু আসলে গোপনে গোপনে সংগঠিত হচ্ছে এবং তাদের অস্তিত্ব আছে। তারা যখন বড় আকারে সংগঠিত হবে, এটা কিন্তু থ্রেট হিসেবে আসবে। কারণ পুলিশ তাদের যেমন মডার্ন টেকনোলজি নাই এবং পুলিশের ভিতরে আলাদা কোনো স্কোয়াড নাই, এই সন্ত্রাসী ট্র্যাক করার মতো দক্ষতা, ক্ষমতা এবং টেকনোলজি পুলিশের কাছে নাই। সাথে সাথে পুলিশ হচ্ছে মানবিক আপনার চারিত্রিক দিক থেকে এখন তারা দুর্নীতিগ্রস্ত। সুতরাং আমার মনে হয় যে ভালো ভালো পুলিশ, র্যাব এবং প্রয়োজনে আরও বাহিনীর থেকে নিয়ে একটা স্কোয়াড তৈরি করা বা একটা বাহিনী তৈরি করা, যে যারা শুধু এই আপনার এই সন্ত্রাসীদেরকে এবং সন্ত্রাসী কার্যকলাপকে আপনার ট্র্যাক করার জন্য একটা বাহিনী করা দরকার, ট্রেনিং দিয়ে এবং আধুনিক অস্ত্র শস্ত্র এবং আধুনিক ইকুইপমেন্ট দিয়ে। মানে অনেক পরিকল্পনা করা হচ্ছে, জঙ্গি গোষ্ঠী পরিকল্পনা করছে, কিন্তু সেই পরিকল্পনা উদ্ঘাটন করার জন্য পর্যাপ্ত ক্ষমতা পুলিশের এই মুহূর্তে নেই, সেটা করা উচিত। আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরছি, বাংলাদেশ এখন নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরে। তো দেখছেন বাংলাদেশ এখন। দাদা, আপনি কি এই ধরনের কোনো আলামত দেখতে পাচ্ছেন যে আগামী যে বছরের যে বাকি দিনগুলো আছে, এই দিনে আর কোনো ব্লগার খুন হবেন না? আমি তার চেয়ে বেশি প্রশ্ন, যেটা টনক কি নড়বে সেটা আমি টনক তো নড়ছেই, এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো সাফল্য নাই এটা কিন্তু বলা যাবে না। আপনি পয়লা বৈশাখে যে পরিমাণ মানুষ সারা বাংলাদেশে মাটিতে এখন নেমে আসে, রাস্তায় নেমে আসে, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে প্রোটেকশনই দেয়। আমাদের দেশের দেখেন, এখন পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র, সেই রাষ্ট্রের আপনি পুলিশের সংখ্যা আমাদের চেয়ে এখনো পর্যন্ত দ্বিগুণ। ইন্ডিয়াতে তো অনেক বেশি আছে, মালয়েশিয়াতে আরও অনেক বেশি আছে। আমরা প্রতি লক্ষ মানুষের মধ্যে এখন 1,56,000 মতন পুলিশ। এই সরকারের আমলে অনেকগুলো নিয়োগ হয়েছে, আরও 50,000 নিয়োগ হবে। জনবল বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে। আরেকটি ব্যাপার আমি অনুরোধ করব গণমাধ্যমের সামনে, এই যে ব্লগার মানে একটা নেতিবাচক শব্দ, এটা কিন্তু আমাদের ভুলে হোক, যে কারণে হোক, এটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। যে কারণে কিন্তু এই যে পুলিশের একজন এসআই কিংবা এএসআই, ও ব্লগার শুনলে একটু নেতিবাচক ধারণা নিয়ে সে আমি ঠিক ওই নেতিবাচক কথাটার প্রশ্নে বলবো যে মুক্তমনা ব্লগার মানেই যে আমি সবকিছু মুক্ত মনে বলতে পারবো এমনটি না। আমাদের কনস্টিটিউশনে কিন্তু কতগুলো বাইন্ডিংস আছে, যেমন আমি দেশ জাতির বিরুদ্ধে বলতে পারবো না, কারো মানহানিকর কিছু বলতে পারবো না, এবং কারো বিশ্বাসে আঘাত আনবো না, ধর্মীয় অনুভূতিতে আমি আঘাত দিতে পারবো না। কিন্তু কিছু ব্লগার ধর্ম নিয়ে নাড়াচাড়া করার কারণে তারা কিন্তু এখন টার্গেট হচ্ছে। আমরা তাদেরকে বলছি তারা টার্গেট, এবং এই টার্গেটের কারণেই কিন্তু তারা এখন এই আমরা আসলে আশা করব। আমার মনে হয় যে বহু সাবজেক্ট আছে। আমার মনে হয় আমি ব্লগার ভাইদের অনুরোধ করব, আপনারা ধর্ম নিয়ে যার ধর্ম তার করতে দেন। কিন্তু আমরা আশা করব যে কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় সে খুন না করে পুলিশের কাছে যাবে, সেটাই আশা করব আর কি। হ্যাঁ, এই ছিল আজকের বাংলাদেশ এখনে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।